আলোচনা করি। দেখো, আমি কুলম্বস ল স্টার্ট করার আগে 11th-এর যে আমরা গ্র্যাভিটেশন পড়েছি, গ্র্যাভিটেশনের যে নিউটনস ল ছিল, দ্যাট মিন্স দুটো মাসের মধ্যে যে ফোর্স, সেই ফোর্স আমরা ক্যালকুলেট করেছিলাম m1 m2 r²। সো তোমাদের হয়তো মনে হতেই পারে যে হঠাৎ করে আমি নিউটনস ল কেন রিকল করলাম। কারণ হলো একটাই, দেখো আমরা কুলম্বস ল পড়ব। কুলম্বস লতে আমরা কি দেখব, যে যদি আমি m1 কে আমি q1 চার্জ দিয়ে রিপ্লেস করি, দ্যাট মিন্স m1 ভরের যে বডি আছে আমার কাছে, সেই বডিকে আমি q1 চার্জ দিয়ে রিপ্লেস করলাম। m2 ভরের যে বডি আছে সেটাকে q2 চার্জ দিয়ে রিপ্লেস করলাম। আমি এই ইউনিভার্সাল যে কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটাকে যদি আমি k দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা যে ফোর্সটা পেয়েছি এখানটায়, যেটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হচ্ছে অ্যাকর্ডিং টু নিউটনস ল, সেই ফোর্সটা কি হয়ে যাবে, বেসিক্যালি কুলম্ব ফোর্স হয়ে যাবে। তার জন্য দেখো এই দুটো ল এর মধ্যে একটা বেসিক সিমিলারিটি আছে, আবার এদের মধ্যে আমরা ডিফারেন্সও অনেক দেখব। এই দুটো লকে আমরা কি বলে থাকি, ইনভার্স স্কয়ার ল, কারণ এদের মধ্যে অনেকটাই আমরা কি দেখতে পাচ্ছি, সিমিলারিটি দেখতে পাচ্ছি। ইনভার্স স্কয়ার ল বলা হচ্ছে কারণ দিস ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন টু মাসেস, এখানে আমরা বলবো বিটুইন টু চার্জেস। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিপালসিভ, এখানে ডিফারেন্সটা আমি বলছি। বাট যদি m1 and m2 আমরা কনসিডার করি, এখানে কিন্তু এই ফোর্সটা অলওয়েজ কি হয়, অ্যাট্রাকটিভ হয়। একটা মাস আর একটা মাসকে কখনো রিপেল করে না, অলওয়েজ দে অ্যাট্রাক্ট অন অ্যানাদার। তার জন্য তোমরা হয়তো অনেক সময় দেখেছো এখানে একটা নেগেটিভ সাইন নেওয়া হয়। এই নেগেটিভ সাইনটা কি সিগনিফাই করে, এই নেগেটিভ সাইনটা সিগনিফাই করে বেসিক্যালি ফোর্সের স্পেসিফিক যে নেচার, দ্যাট মিন্স অ্যাট্রাকটিভ ইন নেচার, সেই নেচারকে এখানটায় সিগনিফাই করে। দেখো কুলম্বস ল যে স্টেটমেন্ট, কুলম্বস ল স্টেটমেন্টে কি বলছে, ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল to product of charges, clear, and inversely proportional to square of the distance between two point charge। তো দেখো এখানে কি আছে, এখানে আছে q1, এখানটায় q2, আমি সাইন কনসিডার করছি না এখানটায়, and এদের যে সেপারেশন, সেই সেপারেশনটা এখানটায় আছে r। তো অ্যাকর্ডিং টু কুলম্বস ল, the force between these 2 point charges is proportional to product of the 2 point charges and inversely proportional to the square of the distance between them। এখানে একটা কথা বলা হচ্ছে পয়েন্ট চার্জ, 2 পয়েন্ট চার্জ। তো কোশ্চেন হলো পয়েন্ট চার্জ বলতে কি মিন করা হচ্ছে। পয়েন্ট চার্জ বলতে মিন করা হচ্ছে এটাই, যে আমরা জাস্ট অ্যাজুম করে নিচ্ছি যে চার্জটা আমরা কনসিডার করছি, সেই চার্জটা একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে। প্র্যাকটিক্যালি এটাকে রিয়ালাইজ করা যায় না, দিস ইজ অ্যান আইডিয়ালাইজড কনসেপ্ট। Any particular point, the whole charge may be assumed to be concentrated। আমরা সেন্টার অফ মাস পড়েছিলাম, সেন্টার অফ মাসে কি দেখেছিলাম, যে আমাদের বডি হয়তো এইরকম একটা, এর মাস হলো m। এবার আমরা কি পেয়েছি, there is a point, this is called center of mass, this is called center of mass, and এই center of mass আমরা কি করতে পেরেছি, আমরা অ্যাজুম করে নিয়েছি the entire mass of this body may be concentrated। তো exactly by similar way, if we have a body having charge q1, আমরা কি অ্যাজুম করে নিচ্ছি, যে এই q1 এই পার্টিকুলার পয়েন্টে বা মেবি তার সেন্টারে আমরা কি করছি, অ্যাজুম করে নিচ্ছি যে কনসেন্ট্রেটেড আছে। তাহলে দেখো অ্যাকর্ডিং টু দিস, দ্যাট মিন্স f proportional to q1 q2, f proportional to 1/r²। নাও ম্যাথমেটিক্যালি যদি আমরা এটাকে কম্বাইন করে নিই, তাহলে আমরা কি পাবো, there should be a proportionality constant k, আমরা q1 লিখবো, q2 লিখবো, r²। ওকে, এটা জাস্ট আমি ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি রাইট নাও। এবারে এখানে যে কনস্ট্যান্ট আমরা k নিয়েছি, এর একটা স্পেসিফিক ভ্যালু আছে, আমরা বেসিক্যালি অবজারভেশন থেকে যে ভ্যালুটা পাই, k actually equals to 1/4 pi epsilon naught। epsilon naught is a very ইম্পর্টেন্ট এখানটায় প্যারামিটার বলতে পারি আমরা, দিস ইজ কল্ড ফ্রি স্পেস পারমিটিভিটি। এই ফ্রি স্পেস পারমিটিভিটির একটা স্পেসিফিক ভ্যালু আছে। তার আগে আমি এখানে বলে নিই, দিস ইজ ইকুয়ালস টু 9 × 10⁹ সো ভ্যালু অফ দ্য ফ্রি স্পেস পারমিটিভিটি ইকুয়ালস টু 8.85 10⁻⁴
the power -12 Coulomb square divided by Newton meter square। এটার অ্যাকচুয়ালি এখানটায় কি নেওয়া হয়েছে, রেসিপ্রোকাল নেওয়া হয়েছে, কারণ দেখো এখানে k inversely proportional to free space permittivity। free space permittivity মানে হলো how easily electric field exists in a vacuum, characteristic of electrostatic forces। আমরা লার্জ নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক পাবো। লাইক চার্জ এর মধ্যে কি হবে, রিপালসিভ ফোর্স পাবো, আনলাইক চার্জের মধ্যে আমরা অ্যাট্রাকটিভ ফোর্স পাবো। সো এখানটায় দেখো আমাদের তার করেসপন্ডিংলি কি হবে, ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো দেখো এখানটায় কি হয়েছে, আমরা দুটোই পজিটিভ চার্জ নিয়েছি, তাই তো, এন্ড দ্যাট ইজ হয় আমাদের ফোর্স কি হয়ে যাচ্ছে, রিপালসিভ ইন নেচার। এখানটায় দেখো ফার্স্ট চার্জ নেগেটিভ এন্ড সেকেন্ড চার্জ আমরা কি করেছি, পজিটিভ পেয়েছি, এন্ড দ্যাট ইজ হয় আমরা কি পাচ্ছি, এই দুটো চার্জের মধ্যে যে ফোর্স সেটা অ্যাট্রাকটিভ ইন নেচার আমরা পাচ্ছি। দিস ফোর্স অলওয়েজ অ্যাক্ট বিটুইন টু ডিস্টিংক্ট চার্জেস। দুটো আলাদা আলাদা চার্জের মধ্যে আমরা কি পাবো, বেসিক্যালি এই ফোর্সটা এক্সিস্ট করতে দেখবো। F12 and F21। F12 মানে কি, F12 মানে হলো ফোর্স অন দ্য চার্জ 1 ডিউ টু চার্জ 2। F21 মানে কি, ফোর্স অন চার্জ 2 ডিউ টু চার্জ 1। এই যে আমরা দুটো ফোর্স পাচ্ছি, এই দুটো ফোর্স ইন ম্যাগনিটিউড দে অলওয়েজ আইডেন্টিক্যাল, দে অলওয়েজ অ্যাক্ট ইন অপোজিট ডাইরেকশন, তাই না? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, F12 F21 they are oppositely directed। Here also we have F12 F21, here also they are oppositely directed, they always form action reaction pair। This force is called central force। central force মানে কি, central force আমরা 11th এ পড়েছি, the force which is always directed towards the center। এই ফোর্সের অ্যাকচুয়ালি ডাইরেকশন কি হবে, ডাইরেকশন নিয়ে আমরা আলোচনা করিনি, ডাইরেকশন নিয়ে নেক্সট আমরা আলোচনা করব। they always acting along the line which joining the charges, মানে যে লাইনটা Q1 and Q2 কে কি করবে, বেসিক্যালি জয়েন করবে। the magnitude of this force depend on the মিডিয়াম, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। বাট এখানে একটা নোটিসেবল জায়গা হলো, যেটা আমরা জি পেয়েছিলাম গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটা কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, বাট এখানে আমরা এই ফোর্স কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ড করতে দেখবো। জি ইন্ডিপেন্ডেন্ট আপন দ্য মিডিয়াম অ্যান্ড দ্যাট ইজ হয় ফোর্স অলসো ইন্ডিপেন্ডেন্ট আপন দ্য মিডিয়াম, সেখানটাই ম্যাটার করে না। বাট হিয়ার দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাকর্ডিং টু কুলম্বস ল আমরা যে পেয়েছি, এখানে কিন্তু ফোর্সটা কি হবে, মিডিয়াম ডিপেন্ডেন্ট হবে, কারণ মিডিয়াম চেঞ্জের সঙ্গে সঙ্গে আমরা যে একটু আগে 1/4 এপসাইলন নট যে কনসেপ্টটা দেখে আসলাম কনস্ট্যান্টের, সেই এপসাইলন নটের ভ্যালু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যে যখন মিডিয়াম আমরা চেঞ্জ করব তখন সঙ্গে সঙ্গে কি হবে, ফোর্সের এক্সপ্রেশন কি হয়ে যাবে, মডিফাই করে যাবে। সো F ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, 1/, এই তো ছিল। এবারে যখনই আমি একটা মিডিয়াম এখানটায় কনসিডার করব, তখন আমরা এখানে অবশ্যই 1/এপসাইলন r অ্যাড করে 1/এপসাইলন r, এটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। ওকে, দিস ইজ অলসো কল্ড ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো রিলেটিভ পারমিটিভিটি মানে কি, epsilon r equals to epsilon by epsilon naught। So here this is the free space permittivity and this is the relative permittivity of the medium। আর epsilon কি, আমরা যে মিডিয়াম কনসিডার করেছি সেই পার্টিকুলার মিডিয়ামের যে পারমিটিভিটি, সেই পারমিটিভিটি অ্যাকচুয়ালি হলো এখানটায় এপসাইলন। সো তার জন্য দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের যে এক্সপ্রেশনের ফর্ম, সেই ফর্মটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে না, এখানটায় অ্যাডিশনাল একটা টার্ম এপসাইলন আর এসছে, যেটাকে আমরা কি বলবো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে পারি বা রিলেটিভ পারমিটিভিটি বলতে পারি অফ দ্য মিডিয়াম। যখনই মিডিয়াম চেঞ্জ করব, আমরা ইন শর্ট এইভাবে এই এক্সপ্রেশনটাকে রাইট ডাউন করতে পারি 4 ইনস্টেড ইউজিং এপসাইলন নট এপসাইলন আর, আমরা এপসাইলন Q1 Q2 বাই r স্কয়ার। নেক্সট আমরা রেঞ্জ অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দেখো রেঞ্জ বলতে আমরা কতটা ডিসটেন্স এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে এক্সপেরিয়েন্স করতে পারব। থিওরিটিক্যালি আমরা বলতে পারি দিস ইজ ইনফাইনাইট রেঞ্জে এটা এফেক্টিভ, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট। বাট দেখো এখানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা ইউজ করতে পারি, দিস ইজ এফেক্টিভ আপ টু 10⁻⁻⁴
0.9 cm. This is roughly equals to radius of Earth. This is a huge value, na? And not only this is effective in macroscopic range, this is also effective in microscopic range. Rutherford alpha scattering experiment থেকে it is verified that the electrostatic force is also effective in microscopic range as well. Roughly, according to alpha scattering experiment, this experiment is conducted by Rutherford, very popular experiment. So সেখান থেকে দেখা গেছে এই ডিসটেন্সেও electrostatic force effective, and this is roughly equals to the size of nucleus 10 to the 11 cm. So আমরা মোটামুটি তাহলে একটা জায়গা ক্লিয়ার আমাদের কাছে যে আমরা তাহলে লং রেঞ্জেও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে এফেক্টিভ দেখব। সেটা কি হবে? Microscopic range, that is inside the nucleus, inside the atom, this is also effective. Inside the atom there is a proton. Proton হলো পজিটিভলি চার্জ। আমরা ইউজুয়ালি কি দেখি? ইনসাইড দ্য নিউক্লিয়াস একটা প্রোটন আর একটা প্রোটনকে কি করে? রিপেল করে। এই রিপেল করা এই ফোর্সটা কোথা থেকে এসেছে? এই ফোর্সটা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, বা সেখানে একটা শর্ট রেঞ্জ ফোর্স কাজ করে যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফোর্স। সেই নিউক্লিয়ার ফোর্স কি করে? বেসিক্যালি ডমিনেট করে বলে আমরা একটা নিউক্লিয়াস থেকে এই দিকে প্রোটন বেরিয়ে যাচ্ছে, এই দিকে প্রোটন বেরিয়ে যাচ্ছে, এইরকম কোনো সিচুয়েশন অকার করতে দেখি না। ভেরি স্ট্রং শর্ট রেঞ্জ ফোর্স অ্যান্ড এফেক্টিভ অনলি ইনসাইড দ্য নিউক্লিয়াস। সো সেই ফোর্সটা ডমিনেট করে বলেই এখানটায় কি হয়? আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাচ্ছি বা কুলম ফোর্স, সেই কুলম ফোর্স ইনসাইড দ্য নিউক্লিয়াস ডমিনেট করতে পারে না। বাট এর মানে এটা নয় যে ইনসাইড দ্য নিউক্লিয়াস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সিস্ট করছে না। ভেক্টর ফর্ম অফ কুলমস, লেটস সে দিস ইজ A point and this is B point. আমরা এই দুটো চার্জকে রাইট নাও পজিটিভ কনসিডার করছি। হ্যাঁ, তাহলে দেখো এই দিকে একটা ফোর্স আর এই দিকে একটা ফোর্স, দে আর রিপালসিভ ইন নেচার। তাহলে এই ফোর্সটাকে আমরা কি বলবো? F21। এই ফোর্সটা কি হবে? F12। এন্ড আমি অ্যাজিউম করছি যে এই যে সেপারেশন, এটাকে আমি আর ভেক্টর কনসিডার। তাহলে দেখো এখানে F12 মানে হলো ফোর্স অন Q1 ডিউ টু Q2। আমি শর্টে লিখছি। হ্যাঁ, সো দিস ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারবো? 1/4 পাই এপসাইলন নট ইন স্পেস Q1 Q2 বাই R স্কয়ার। রাইট নাও আর আমরা যেটা দেখছি সেটা আমরা লিখতেই পারি, বাট আমি এখানটা লিখছি R12 স্কয়ার R12 R12 ক্যাপ। R12 ক্যাপ কোন দিকে? দিস ইজ আওয়ার R12 ক্যাপ। ওকে, এন্ড এটা হলো R21। দিস ইজ আওয়ার R21 ক্যাপ। R12 ক্যাপ R21 ক্যাপ। তাহলে দেখো এখানে R12 যদি আমরা ভেক্টর নিই, এটার মানে R1 মাইনাস R2। So similarly F21 তাহলে আমরা কি লিখতে পারবো? This is the force on Q2 due to Q1. So this is equals to 1/4 pi epsilon naught Q1 Q2 by R21 square R21 hat. So this is F21. So এখানে আবার যদি আমরা R21 কে মেনশন করতে চাই, R21 equals to R2 minus R1, R2 minus R1. So এই যে R আছে, this R may be R12, this R may be R21. So এটাকেই বলা হয় a vector form of Coulomb's law. By using vector form we can also prove the action reaction. আমরা ক্যারেক্টারিস্টিকে একটু আগে আলোচনা করছিলাম, they always form action reaction pair. So আমরা নিউটনস যে থার্ড ল আছে, every action has equal and opposite reaction, আমরা সেটা এখান থেকে কি করতে পারবো? ভেরিফাই করে নিতে পারবো। F12 equals to this. So আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? Q1 Q2 by R1 R2, এভাবে আমরা লিখতে পারি। ওকে, সিমিলারলি আমি এটাকে লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 R2 minus R1 কিউব R2 minus R1। দেখো এখানে ইউনিট ভেক্টর আছে না? সো আমরা কি জানি? দ্য ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর। সো আমাদের কি ছিল? এখানে স্কয়ার ফর্ম ছিল, সেটাকে আমরা কিউব করে নিয়েছি এন্ড সেটা কি হয়ে গেছে? ভেক্টর ফর্মে আমরা পেয়ে গেছি। বাই ইউজিং ইকুয়েশন, লেটস সে দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 এন্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। So from equation number 1 and equation number 2, F12 equals to minus 1/4 epsilon naught Q1 Q2 doesn't matter। আমি এটাকে চেঞ্জ করলাম না, এটা ম্যাটার করে, বাট আমি করে নিচ্ছি। হ্যাঁ, R2 minus R1, এইভাবে যদি আমি এই ফর্মটাকে লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে? দেখো তো, আমি
তো রাইট ডাউন করতে পারি এইভাবে ফর্মটা। তো যদি এইভাবে আমি রাইট ডাউন করতে পারি ফর্মটাকে, আমরা কি পাচ্ছি দেখো, আমরা পেয়ে যাচ্ছি this is equals to minus this form is exactly identical to this form, so therefore আমরা কি লিখতে পারবো minus 2 1. So F12 minus F21. This is third law. Every action has equal and opposite reaction. So Coulomb's law also obey Newton's third law. Superposition law statement কি বলা হচ্ছে, the force on a charge due to other charges is nothing but equals to the vector sum of the force exert on that particular charge due to other charges. So দেখো principle of superposition of electric force. Let's say this is equals to 1, 2, 3 and আমি 4 নিই। Now আমি যদি টার্গেট করি যে the force on first charge, I want to calculate the force on first charge, তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি ইন্ডিভিজুয়াল চার্জের জন্য ফার্স্ট চার্জের উপর আমরা ফোর্স ক্যালকুলেট করে নেব। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি 14 F13 and this is F12 and according to superposition law the force on charge 1 equals to the vector sum of all the individual forces. That means আমরা কি লিখতে পারবো 12 F13 F14, okay, F14 ক্লিয়ার হয়েছে। নাও এবারে যদি আমরা এটাকে n নাম্বার অফ চার্জের জন্য এক্সটেন্ড করতে চাই, তাহলে আমরা সিম্পলি কি করতে পারি, এখানে আমরা কিন্তু ডট ডট নিয়ে নিতে পারি। অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম আমি জাস্ট এই ফর্মটা পেয়েছি, এটাই আমি এখানটা কি করলাম, রাইট ডাউন করব। দেখো এটা সব সময় তোমার মাল্টিপল চার্জের কি বলছে, টোটাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন এনি গিভেন চার্জ ইকুয়ালস টু ভেক্টর সাম অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই অল আদার চার্জেস অন দ্যাট পার্টিকুলার চার্জ। আমি এখানে কি করলাম, আমি এখানে Q1 এর উপর ফোর্স নিয়েছি, মানে ফার্স্ট চার্জের উপর ফোর্স নিয়েছি ডিউ টু চার্জ 2, চার্জ 3 and চার্জ 4। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবো যে এখানে দেখো কি আছে, Q1 আছে, লেটস সে Q1, Q2, Q3 and Q4। তো যখন আমি এখানে মেবি Q1 কনসিডার করছি, সো ক্যালকুলেট যখন ফোর্স আমি ক্যালকুলেট করব তখন আমরা শুধু একটা পেয়ার কনসিডার করব, বাকিগুলো আমরা কি করব, জাস্ট ইগনোর করব। মানে এখানে যে পেয়ারটা হবে Q1 Q2 পেয়ার, সিমিলারলি আমরা এই পেয়ারটা কনসিডার করব আমাদের নেক্সট স্টেপে, তারপর আমরা এই পেয়ারটা কনসিডার করব আমাদের। তো চলো আমরা এই লটাকে একটু প্রুফ করে নেব। দেখো সুপারপজিশন ল প্রুফ, তো ধরে নাও আমি এখানটায় কনসিডার করলাম Q1 and this is Q2 and this is Q3, এরকম তিনটা চার্জ আছে আমাদের কাছে, হ্যাঁ। তো এই ডাইরেকশনে আমরা কি পাবো, F13 and এক্সপেক্টেড এই ডাইরেকশনে পাবো আমরা F12। আমরা তাহলে এক্সপেক্টেড ভেক্টোরিয়ালি যে রেজাল্ট্যান্ট, এখানে অ্যাকচুয়ালি দেখো আমরা প্যারালিলোগ্রাম ল ইউজ করছি। আমি যদি এটাকে জাস্ট ক্লোজ করে নিই তাহলে আমরা কি পাবো, দিস ইজ লুক লাইক আ প্যারালিলোগ্রাম, সো উই শুড হ্যাভ দ্য F1 ফোর্স অ্যালং দিস ডাইরেকশন। তাহলে F1 ইকুয়ালস টু কি পাচ্ছি, F1 ইকুয়ালস টু পাচ্ছি আমরা K মিন্স 1/4 পাই এপসিলন নট, হ্যাঁ, Q1 Q2 divided by, let's say this is R12, this is R13, so R12 R12 hat, again K Q1 Q3 R13 square R13 hat. Now what about this, this term is simply the force on Q1 charge due to Q2 charge, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 2 ভেক্টর সাইন প্লাস what is this, this is simply the force on Q1 charge due to Q3 charge, so F13 ক্লিয়ার হয়েছে, F13, so F1 equals to, তাহলে আমরা ভেরিফাই করে নিতে পারলাম যে the vector sum of individual force always give the resultant force on a particular charge। এবার দেখো আমরা যখন সুপারপজিশন ল ইউজ করব তখন একটা কথা মনে রাখবো, আমি এই ফোর্সটা যখন ক্যালকুলেট করছি তো আমরা কি কনসিডার করেছি Q1 and Q2, তাই না, Q1 and Q2, Q1 এর উপর আমরা ফোর্স কার জন্য বের করছি, Q2 এর জন্য ফোর্স বের করছি। নাও এখানে আমরা Q3 চার্জকে কমপ্লিটলি ইগনোর করব, আমরা অ্যাজুম করে নেব যে এখানে অন্য কোনো চার্জ এক্সিস্ট করছে না। এট দ্য সেম টাইম আমাদের প্যাটার্ন থেকে তোমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে গেছে যেভাবে আমি ক্যালকুলেট করলাম, যখন ধরুন F13 আমি ক্যালকুলেট করছি তাহলে আমরা 1 and Q3
3 কনসিডার করেছি তো। নাও ইউ ক্যান কমপ্লিটলি ফরগট অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ চার্জ Q2. So this will help you to find out the force between individual pairs of charges. So আমরা যে পেয়ারটা কনসিডার করছি জাস্ট ওই পেয়ারটা নিয়ে কাজ করব। In addition to that, in the system there are large number of charges. Maybe this is up to extended up to n number of charges. You need to ignore all other charges. Hope you understand. Well, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমাদের। Well, that's all for today. See you in the next class with some new topic.